18 বছর পর প্রথম জন্মদিনটা আমি জেলে কাটিয়েছি। কেউ 29টি, কেউ 30টি, কেউ 40টি করে মামলা খেয়েছে। আমার প্রিপারেশন সর্বোচ্চ ভালো থাকার পরেও আমি পরীক্ষার টেবিলে বসতে পারিনি। আমি জেল থেকে বেরিয়েছিলাম 26 জানুয়ারি, 27 জানুয়ারি কাল পতাকা মিছিল চলছে। গুলি খাওয়ার আগ পর্যন্ত 1 মিনিটের জন্য রাস্তা থেকে সরে যায়নি। বাচ্চা ছেলে, সে একটা টিনের কোটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ওর মাথার দিক দিয়ে ঢুকে গুলো পিছন দিক দিয়ে বেরিয়েছে। একটা বিকট আওয়াজ হলো, আমার পায়ের গুলি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। আমি পড়ে গেলাম। কিছু সময়ের জন্য তখন মনে হতে লাগলো যে আমি হয়তো আর বাঁচবো না। অনেক ক্ষোভ আছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। প্রথম দিকে এক সময় মুজিবকে আমার খুব ভালো লাগতো। আমি তো পলিটিক্যালি বললাম, আমার ফ্যামিলি কেউ পলিটিক্স করে না ওরকম ভাবে। তো একটা সময় যখন আমি একটু বড় হলাম, তখন আমার খুব জানতে ইচ্ছে হলো, ব্যাপারটা হলো বাংলাদেশে একমাত্র নেতা কি মুজিবই, আর কি বাংলাদেশে কোনো নেতা নেই? তারপর ব্যাপারটা হলো জিয়াউর রহমান সম্পর্কে জানতে শুরু করলাম, তখনই মানুষটাকে আমাকে ভালো লাগা শুরু করলো। আর তার চেয়ে বড় কথা, যখন আমি বের উঠছি, ফেসিবাদ আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমাদের প্রজন্ম আমরা ফেসিবাদটাকে ধীরে ধীরে বড় হতে দেখেছি। তো আমাদের মধ্যে একটা চাপা ক্ষোভ, একটা ইয়ে ছিল যে মানে এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, কিছু করতে হবে। সেই প্ল্যাটফর্মটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আমি যেহেতু তখন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, তাই আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলটাকে বেছে নিই। তখন স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ বা সবচেয়ে ভোকাল কণ্ঠস্বর ছিল ছাত্র দলের, তাই আমি ছাত্র দলে যোগ দিয়েছি। তো 2018 ইলেকশনের পরে, মানে ইলেকশনে যখন রাতের ভোট হয়ে গেল পুরা, তখন আমি মাত্র সদ্য এসএসসি পাস করা ছিলেন। তো আমি নির্বাচনের আগেও কিছু প্রোগ্রাম করেছি আমাদের এলাকায়। আপনি হয়তো জানেন, এই তেজগাঁ শিল্পাঞ্চল শেরেবাংলা থানায় প্রায় 91টি মামলা, গায়েবী মামলা হয়েছিল। তো আমার আশেপাশে যারা ছিল সবাই সে মামলার আসামি ছিল। কেউ 29টি, কেউ 30টি, কেউ 40টি করে মামলা খেয়েছে। 2018 সালের ইলেকশনের পরে আমার ব্যাপারটা হলো, মনে হলো এভাবে চলতে পারে না, এভাবে একের পর এক। 2014তে একটাই হলো আমাদের, মানে ছোটবেলায় একটা ইলেকশন আমাদের জীবন থেকে মাঠে গেলো। 18 সালে আরেকটা ইলেকশন হলো, যেটাতে কোনো স্বাদ পেলাম না। তো এটা চলতে, তারপর থেকে ধরেন আমার ধারাবাহিক, মানে আমি 18 সালের পর থেকে আমার খেয়াল আছে অদ্যাবধি আমি আমার বিশেষ অসুস্থতা ছাড়া, বিশেষ কারণ ছাড়া আমি কখনো হয়তো মানে ইচ্ছা করে কোনো প্রোগ্রাম মিস দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের মাত্র 8 দিন আগে আমাকে স্বৈরাচারী পুলিশ বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যায়। তো তখন আমার আব্বু স্থানীয় যারা আওয়ামী লীগের ছিল বা অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে। আমার আব্বুকে তারা নানাভাবে অপমান করছে। অনেকে, আমার মামার এলাকার যে কাউন্সিলর ছিল, সে আমার বাবাকে গালাগালি করছে, অনেক কিছু করছে। আমি সেইবার জেল থেকে বেরোলাম প্রায় 41 দিন পর। ততদিনে আমার যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, এতদিন ধরে কষ্ট করলাম, ছোটবেলাতে পড়াশোনা করলাম, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, একটা ভালো ক্যাম্পাসে যাব, নিজের ক্যারিয়ারটাকে একটু ভালোভাবে গড়বো, যে স্বপ্নটা আমি আমার চোখের সামনে জেলখানায় বসে ধুলিস্যাৎ হতে দেখছি। আমার প্রিপারেশন সর্বোচ্চ ভালো থাকার পরেও আমি পরীক্ষার টেবিলে বসতে পারিনি। পরীক্ষার টেবিলে বসার কয়েকদিন আগে আমাকে গ্রেফতার করে নিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমার ইউনিট ছিল বি, আমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারিনি। তো আব্বু যখন কোর্টে অ্যাপ্লাই করলো যে ওই অ্যাডমিট কার্ডের কাগজ দিয়ে জামিনের জন্য, কিন্তু আমাকে জামিন দেওয়া হলো না, আমাকে ডি ইউনিটের পরীক্ষার অনুমতি দেওয়া হলো জেলখানায় বসে। আমি ডি ইউনিটের পরীক্ষা জেলখানায় বসে অংশগ্রহণ করেছি। আমি যেদিন অ্যারেস্ট হই, মানে গ্রেফতার হই, তার পরের দিন আমার জন্মদিন ছিল। 18 বছর পর প্রথম জন্মদিনটা আমি জেলে কাটিয়েছি। তো আমি একটা রুমের মধ্যে আবদ্ধ, কিন্তু আমার মানে আমি জানতে পারতেছি না এখন কয়টা বাজে। সেদিন জন্মদিন আমাকে কেউ শুভেচ্ছা জানায় নাই বা আমার জন্মদিনের উইশ করে নাই। আম্মু একটা কথা বলতো, জীবনে যাই করিস ভালো কিছু করিস, অন্যের সাথে আপোষ করিস না, আর এমন কিছু করিস না মানুষ জনে খারাপ করতে বা বলতে না পারে। আমার তোর কোনো কিছুতে বাধা নেই। তো আম্মু আমার কখনো বাধা দেয়নি, বাট আব্বু আমি জেল খাটার আগে একটা বাধা দিত। বাট যখন জেল থেকে বেরোলাম, তারপর আরো স্থানীয় আওয়ামী লীগের লোকজন আব্বুকে যখন নানাভাবে কটূক্তি করলো বা গালাগালি বা নানা লাঞ্ছনা, তারপর থেকে আব্বু আমাকে আর বাধা দেয়নি। 2024 ইলেকশনের আগে আমি দ্বিতীয়বার অ্যারেস্ট হই। দ্বিতীয়বার যখন 2024 সালে, তখন আপনারা জানেন ব্যাপারটা, 2024 সালের ইলেকশনের আগে, হামিডামের ইলেকশনের আগে দেশের অবস্থা তারা কি করে রেখেছিল। তো তখন আমরা প্রতিদিনই রাজপথে নামতাম, হরতাল, অবরোধ, সমর্থন মিছিলে। তো এরকম একটা মিছিল থেকে নির্বাচনের ঠিক 5 দিন আগে আমি গ্রেফতার হই। গ্রেফতার হওয়ার পরে আমাকে থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে প্রথম কিছুক্ষণ মেন্টালি অনেক টর্চার করা হলো। এক পর্যায়ে আমার চোখ বাঁধলো, বাঁধার পরে আমার পিছনে 2 হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, 2 পাশে 2 জন ধরলো। আমাকে প্রায় 3 ঘন্টার মতো সেদিন তারা পিটেছিল। আমার শরীরে এমন কোনো জায়গা ছিল না যে কালো দাগ হয়নি। তো আমাকে 3 ঘন্টা পেটানোর পরে যখন আমার একটা দারোগার কথা মনে আছে, নাম তার পীযূষ হিন্দু। তো সে আমার চোখ যখন খুললো, খোলার পরে আমি হাসতেছি, বলতেছি, বা সে বলতেছিল মানে এত মার খাওয়ার পর তুই হাসতেছিস কেমনে তোর? হ্যাঁ, তোর বলতেছি তোর দ্বারা এখন আমি প্লাস্টার নিয়ে এসে তোর পিছু থেকে বালগুলো টেনে টেনে তুলবো। আমি খেয়াল আছে আমি জেল থেকে বেরিয়েছিলাম 26 জানুয়ারি। 27 জানুয়ারি নয়াপল্টনে কালো পতাকা মিছিল ছিল, আমি 27 জানুয়ারি আবার কালো পতাকা মিছিলে যোগ দিয়েছি। তো এভাবে আমার আন্দোলন বা সংগ্রাম যাই বলেন চলমান ছিল। জুলাই একদম শুরু থেকেই আমি রাজপথে ছিলাম। তো 16 তারিখ সকালবেলা যখন নয়াপল্টনে ছাত্রদল এর পক্ষে মিছিল করলো, সেই মিছিলের পর থেকে আমি 19 তারিখ বা আমি গুলি খাওয়ার আগ পর্যন্ত 1 মিনিটের জন্য রাজপথ থেকে আমি সরে যাইনি। 18 তারিখ আমাদের প্রথম দিকে সংঘর্ষ হয়েছিল আনসারের সাথে। আর আবুল হোটেলের ওই জায়গায় আনসার আর আওয়ামী লীগের কিছু বাহিনী ছিল। সেদিন আমি সকাল 11 থেকে প্রায় রাত 8টা পর্যন্ত রাজপথে ছিলাম। সেদিন আমি প্রায় 35টা স্প্রিন্টার খেয়েছি। তারপরেও আমি পরের দিন আবার রাজপথে নেমেছি। পরের দিন রামপুরে আমি শুরুতে সকালবেলা উঠে আমাদের প্রেস ক্লাবের প্রোগ্রাম ছিল। তো প্রেস ক্লাবের প্রোগ্রামের দিকে রওনা দিলাম। মাঝখানে এক জায়গায় জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ে পল্টনে, আমি তখন পল্টনে না মানে কাকরাইলের দিকে, তখন শুনতে বললাম রুহুল কবির রিজভী আটক। তো আমি হুট করে আমার একটা ছোট ভাই আছে নাহিয়ান, তাকে কল দিলাম। সে মালিবাগের দিকে আছে। তো তাকে যখন কল দিলাম সে বলতেছে ভাই আমরা মালিবাগের দিকে আছি, বাট সামনের দিকে আগাইতে পারতেছি। আমি আগাইতে পারতেছিস না কেন? বলছে ভাই সামনের দিকে গেলেই ডিরেক্ট গুলি করতেছে। আমি যখন শুনছি প্রথম ডিরেক্ট গুলি করতেছে, আমার একটা মানে বিশ্বাস হচ্ছিল না। ডিরেক্ট গুলি করবে মানে গৃহযুদ্ধ লাগছে, ডাইরেক্ট গুলি করবে, দাঁড়া আসতেছি। তো আমি ওই জায়গায় গেলাম, যে ওই জায়গা থেকে স্লোগান ধরে একদম সামনের দিকে আমি আবুল হোটেলের স্লোগান ধরে আমরা প্রায় স্লোগান ধরলাম, দেখলাম সাথে সাথে অনেক লোক, আমি আগানো শুরু স্লোগান ধরে অনেক লোক আগানো শুরু করলো। আমরা তাই রামপুরা বাজার পেরে গেলাম। আমি একদম রামপুরা বাজার একটু সামনের দিকে আসলাম, আমার পাশ থেকে একজনকে দেখলাম, মানে একটা বিকট আওয়াজ হলো। আমার পাশ থেকে একজনকে দেখলাম কি গুলি যে এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বের হয়েছে, আমার পাশ থেকে পড়ে গেল। আমরা সবাই আগে যাচ্ছি এরকম, মানে আমাদের ব্যাপারটা টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেড ওই মুহূর্তে আমাদের কাছে কিচ্ছু মনে হচ্ছিল না, এগুলো একদম আমাদের কাছে ইউজড হয়ে গেছিলাম। তো যখন পাশ থেকে একজন পড়ে গেল আমি তাকিয়ে দেখলাম, হ্যাঁ তাকে ধরে যখন পিছিয়ে নিয়ে গেলাম তখন আমরা কিছুটা পিছু সরলাম। তারপর এই যে আমরা দু একজন লোক নিয়ে তাকে পিছু সরলাম, এই 2 জন লোকই পিছু সরেছি, বাকি লোক কিন্তু আমরা কেউ পিছু হটিনি। আমি ওকে পিছিয়ে রেখে রেড ক্রিসেন্টের একটা অস্থায়ী ক্যাম্প ছিল সেখানে রেখে আবার আসছি। আমার সামনে ঠিক সামনে আমি আরেকজন একটা বাচ্চা ছেলে, সে একটা টিনের কোটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর টিনের শেল্টার নিয়ে সে একটু ডাউন হয়েছিল, তো গুলিটা নিজ দিক দিয়ে করছে, ওর মাথার দিক দিয়ে ঢুকে গুলি পিছন দিক দিয়ে বেরিয়েছে, মানে অবশ্য বাচ্চা ছেলে জায়গায় মারা গেল। তো ওইটাও আমরা সরাইলাম। সরানোর পরে ঠিক তার কিছুক্ষণ পরে আমি একদম সামনের দিকেই একটা বিকট আওয়াজ হলো, দেখলাম পায়ে একটা ঝিনঝিন ইয়ে হলো, আমি পড়ে গেলাম। আমার পায়ের গুলি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। তো আমি তৎক্ষণাৎ আমাকে রেড ক্রিসেন্টের একটা অস্থায়ী ক্যাম্প ছিল সেই জায়গায় নিয়ে যাওয়া হলো। তো ওই মুহূর্তে মানে বাড্ডা এমজি নিয়ে যেতে বলছে, ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাকে যে নিয়ে যাবে এরকম ব্যবস্থা ছিল না। আমি শুয়ে আছি রাস্তার মধ্যে, কোন একটা বাসা থেকে তোষক কিছু ফালিয়েছে, তোষকের উপর শুয়ে আছি আমি। তো প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। এক সময় একটা আমার ছোট ভাই নাবিল এসে খেয়াল করলো কি আমার তোষকটা আমি যে জায়গায় শুয়ে আছি পুরো 4 সাইড ভিজে গেছে রক্তে। কারণ তারা প্রথমে মনে করছে আমার গুলিটা উপর দিকে লেগেছে, শুধু উপরেই ক্ষত আছে, তো উপরের রক্তটা বন্ধ করেছে, নিচে যে গুলিটা বের হয়ে গেছে এটা কেউ খেয়াল করেনি। তো তখন প্রচুর ব্লিডিং হয়েছে, মানে আপনি বুঝতে পারতেছেন, মানে তোষকের পুরো এতটুকু অংশ পুরো ভিজে গেছে, হিউজ ব্লিডিং। আর যখন এটা খেয়াল করলো, এতক্ষণ পর্যন্ত মোটামুটি আমি চিন্তা করছিলাম এরপর আমি হাঁটতে পারবো কিনা, এরপর আমার কি হবে, মানে মৃত্যুর ভয়টা তখন পর্যন্ত লাগেনি। যখন আমি ব্লাডটা দেখলাম এত পরিমাণ রক্তক্ষরণ হয়ে গেছে, হুট করে আমার মনে হতে লাগলো আমি কি আমার জীবনের শেষ মুহূর্ত গুলো পার করছি কিনা, আমার কি আজকে আমার জীবনের শেষ দিন কিনা। আমার কাছে কিছু সময়ের জন্য তখন মনে হতে লাগলো যে আমি হয়তো আর বাঁচবো না। তারপরে যখন আমি হাসপাতালে যাওয়ার প্রতিমধ্যেই আমার আম্মু আমাকে বারবার কল দিতেছে,
আম্মু আমার কল দিয়ে বলতেছে কি হয়েছে তো? আমি বললাম কিছু হয় নাই, গতকালকে যে গুলিগুলো খেয়েছি ওইগুলি খেয়েছি, একটু বেশি ক্ষত হয়েছে আর কি, তুমি টেনশন করো না। তারপরে আমি বার্থডে এমজেডে গেলাম, এমজেডে আমার দ্রুতটা মানে যাওয়ার সাথে সাথে নীরব ভাই যেহেতু ব্যবস্থা করে রাখছিল ট্রিটমেন্টটা পেলাম, বাট ওখানে আমাকে ভর্তি নেয়নি, আমাকে জাস্ট ওখানে আমার এন্ট্রি এক্সিটটা সেলাই করে ছেড়ে দিছে। বাট আমার তো হাড্ডিও ফ্র্যাকচার হয়ে গেছিল, আমার হাড্ডির ছিদ্র এক পাশটা গুলি বেরিয়ে গেছিল, মানে কোনো প্রাইভেট হসপিটাল তো আপনার তখন ভর্তি নিচ্ছে না। তো আমার মনে আছে আমার বন্ধু রাফি আর আমার বন্ধুর বাবা হলো মাহিনের আব্বু তো মাসুদ আঙ্কেল, তখন এক পর্যায়ে তারা হাত পায়ে ধরে আমার জন্য তখন হলি ফ্যামিলিতে ভর্তির ব্যবস্থা করলো। তো হলি ফ্যামিলিতে কিন্তু আমাকে গানশোটা রোগী হিসেবে প্রথম পর্যায়ে ভর্তি করেনি, তারা আমাকে ভর্তি করেছিল আমার হাড্ডি ফ্র্যাকচার, যেদিন আমাকে 25 জুলাই গ্রেফতার করে। আমি হসপিটালে বেডেই শোয়া, আমার লোক কেবিনের সামনে 2-3 জন সিভিলের লোক আসলো, ওরা যে প্রথম পরিচয় আমার বন্ধু। আম্মু বলতেছে তোর কিছু বন্ধু আসছে, আমি চিনি না। আমাকে আপনি চিনেন না, ঠিক আছে কি আসছে একটু দেখেন তো। ভিতরে যখন আসলো, আসার পরেই আইসেই তার ভিতরে ঢুকেই বলতেছে আমরা সেই এলো ডিবি থেকে আসছি। তারপরে এলো আমার মা কিছুক্ষণ জন্য সেন্সলেস হয়ে গেল, মানে যখন শুনছে প্রশাসনের লোক, ডিবি গোয়েন্দা সংস্থার লোক চলে আসছে। আমাকে যেহেতু হাসপাতালে মানে কারাগারে এই মুহূর্তে নিতে পারবে না, তারা তখন সিদ্ধান্ত নিল আমাকে যতদিন আমি সুস্থ না হই ততদিন হাসপাতালে রাখা হবে, কিন্তু পুলিশ কাস্টাডিতে। আমি তখন থেকে সেদিন থেকে আমার কেবিনে 2 জন কনস্টেবল 2 জন দারোগা আমার কেবিনে সার্বক্ষণিক পাহারায় থাকতো। আমি কিছুটা সুস্থ হলেই জেলখানায় যেতে হবে। মানে আপনি একটা মেন্টাল কন্ডিশন চিন্তা করতে পারেন, আপনি অসুস্থ কিন্তু সুস্থ হতে মন চাচ্ছে না, কারণ সুস্থ হলে আপনাকে জেলখানায় যেতে হবে। আমার শারীরিক কন্ডিশনে তো উন্নতি হচ্ছে না, আর আমি মানসিকভাবেও স্বাভাবিক হতে পারছি না। ধরেন আমি একটা কেবিনে আছি, আমি, আমার আম্মু আর 4 জন পুলিশ। তো অসুস্থ অবস্থায় একটা মানুষ কিভাবে স্বাভাবিক হতে পারে বা সুস্থ হওয়া সম্ভব? তো আমি বাসার সবার কথা বললাম, আমি যেভাবে হোক একটা হুইল চেয়ারের ব্যবস্থা করো, আমাকে কারাগারে ওঠানো হোক, কোর্টে ওঠানো হোক, আমি কোর্টে যেয়ে আমি আমার সকল কাগজপত্র দেখায় যদি দ্রুত সময় জামিনের ব্যবস্থা করতে হবে, তারপর আমি ট্রিটমেন্টটা করি। 4 তারিখ সকালবেলা 11টার দিকে 10টার দিকে পুলিশ আসলো, আমার জন্য 3টা মামলা রেডি। রামপুরা টিভি সেন্টার আগুন দেওয়ার মামলা, রামপুরা একটা পুলিশ মারা গিয়েছে সেই পুলিশ হত্যা মামলা, আর আমি যেহেতু রমনা থানায় তখন ছিলাম, রমনা থানায় সিদ্ধেশ্বরীতে একটা পুলিশকে কে জানি কুপিয়েছিল, সেই মামলাটা আমাকে 3টা মামলায় তখন গ্রেফতার দেখানোর জন্য কাগজ নিয়ে আমার হলো হাসপাতালে হাজির হলো পুলিশ। তো হাসপাতাল থেকে রিলিজ দিতে মোটামুটি 11টা বেজে গেছে। এর মধ্যে কোর্ট থেকে খবর এলো যে কোর্টে 2টা প্রিজন ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো প্রিজন ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে, যে ডিউটি অফিসার ছিল যে আমাকে নিয়ে যাবে, সে বলতেছে আপনারা আজকে তো ব্যাপারটা নিতে পারবো না ওকে, কারণ এখন রাস্তায় যদি বেরোই অনেক ইয়ে হয়ে গেছে, রাস্তায় ছাত্ররা আছে, এখন যদি শুনে আমি একটা আন্দোলনকারীকে নিয়ে যাচ্ছি তা আমাদের সমস্যা হতে পারে, আমাদের রাস্তায় আওয়ামী লীগের লোকজন আছে, একটা আন্দোলনকারী নিয়ে যাচ্ছি ওরও সমস্যা হতে পারে। তো আমরা ওকে আজকে নিব না, কালকে নিব। আমাকে কিন্তু 5 তারিখ সকালবেলা কোর্টে নিয়ে যাওয়ার কথা। 4 তারিখ বিকালবেলা শহীদ মিনার থেকে লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়েছিল 6 তারিখ, এটা আবার সন্ধ্যার দিকে 5 তারিখ করে দেওয়া হয়েছে। তো যখন এটা করা হলো, মানে তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে কল দিয়ে বলতেছে তুই বল তুই কালকে জেলখানায় যাবি না। আমার কাছে কিছুটা আশা সঞ্চার হলো এবার হয়তো বা কিছু একটা হতে পারে। আমি আব্বুকে কল দিলাম, আব্বুরে বললাম তুমি একটু যেই ডিউটি অফিসার ছিল দারোগা আছে তার সাথে একটু কথা বলো, আমি আগামীকাল জেলখানায় যেতে চাচ্ছি না। তারপর 3 দিনের কারফিউ দিয়েছিল, তো 3 দিন কারফিউ শেষ হলে আমি যাবো। পরের দিন সকালবেলা 5 তারিখ সকালবেলা আমাকে কেউ নিতে আসেনি। দুপুর বেলা তো যেই পুলিশরা ছিল এক প্রকার আমাকে রেখে তারা পালিয়েছে। তো শেখ হাসিনা যখন পালালো, আমার নিশ্চিত জেলখানা, আমি নিশ্চিত জেলে যেতে হলো না, আমি একটা স্বাধীন দেশ পেলাম, যে স্বাধীন দেশের জন্য, যে গণতন্ত্রের জন্য বা যেরকম একটা রাষ্ট্রের জন্য এত বছর লড়াই করেছি, আমার যৌবন কৈশোর আমি বিসর্জন দিয়েছি, আমার ক্যারিয়ার বিসর্জন দিয়েছি যে রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্র পেলাম। আমার সেদিন মনে আছে আমি প্রায় আধা ঘন্টার মতো একটানা কেঁদেছি, আমার কান্না কেউ থামাতে পারছিল না। সেই কান্নাটা কিন্তু আনন্দ অশ্রু ছিল। আমরা একটা 5 আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন সম্ভাবনা পেয়েছি, কিন্তু 5 আগস্টের পরে আমরা যাদের ক্ষমতায় বসালাম বা যারা ক্ষমতায় বসলো,
তারা কিন্তু কেউ নির্বাচিত সরকার না, তারা সবাই অনির্বাচিত, কিন্তু আমাদের ম্যান্ডেট ছিল আপনারা দেশকে একটা সঠিক দিশা দেখে একটা নির্বাচিত সরকার আমাদের ক্ষমতা তুলে দিয়ে চলে যাবেন। আজকে তো প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, বাট তাদের তো 2 বছর থাকার কথা ছিল না, তাদের তো আরো দ্রুত সময়ের মধ্যে সংস্কার বা যাই বলেন কাজ করে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার কথা ছিল। আমার এই সরকারের প্রতি অনেক ক্ষোভ আছে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রতি। আমার চিকিৎসার এই পর্যন্ত প্রায় 10-12 লাখ টাকার মতো খরচ হয়েছে, আরো বেশি হবে টোটাল হিসাব করলে। সম্পূর্ণটা আমার পরিবার বহন করেছে। আমাদের সরকার চিকিৎসার ব্যাপারে ন্যূনতম সাহায্যও করেনি। 5 আগস্টের পরে আমরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছি দেশনায়ক তারেক রহমানের হাত ধরে, সেই স্বপ্নটা পূরণের জায়গা এসেছে, আমাদের সুযোগ এসেছে। আমরা সেই সুযোগটা সামনে কাজে লাগাতে চাই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমান যে চিন্তা ভাবনা আছে, যে 31 দফা যে ঘোষণা করেছে বাংলাদেশের আগামীর বাংলাদেশকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য, সেই 31 দফা বাস্তবায়নের জন্য তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যেতে চাই এবং বাংলাদেশ আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থেই যেন একটা সোনার বাংলাদেশ হয়, তার জন্য কাজ করে যেতে চাই। আমাদের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পুরো রাজনৈতিক জীবনের যেই সংগ্রাম, ত্যাগ এবং তিতিক্ষা, যে দেশের জন্য তিনি নিজের জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছেন, নিজের এক সন্তানকে কুরবানি দিতে হয়েছে, নিজের স্বামীকে কুরবানি দিতে হয়েছে, নিজের এই বয়সে এসেও প্রায় অনেকগুলো বছর কারাগারে থেকেছেন শুধু রাষ্ট্রের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে। তিনি অসুস্থ, তার জন্য তিনি এখন আর আমি মনে করি না বাংলাদেশের কোন একটি দল বা গোষ্ঠীর নেত্রী, তিনি এখন বাংলাদেশের নেত্রী। তিনি সুস্থ হয়ে উঠলেই বাংলাদেশ সুস্থ উঠবে, বাংলাদেশ একটি নতুন দিশা পাবে। তার সুস্থতার জন্য এখন পুরো বাংলাদেশ দোয়া প্রার্থী। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশনায়ক তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তিনি রাষ্ট্রের হাল ধরবেন। এসএনজি টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো যারা তৃণমূল পর্যায়ের ছাত্র নেতৃত্ব আছে তাদের তুলে এনে তাদের বক্তব্য বা তাদের কাহিনী উপস্থাপন করার জন্য ইনশাল্লাহ আমি আশা করি আগামীতেও এসএনজি টিভি তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।